আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমসাময়িক বিষয় নিয়ে কিছু আলোচনা করি। সর্বদাই সত্যের সঙ্গে থাকবেন এবং সত্যকে মেনে নিন এবং সত্যকে জানার চেষ্টা করুন এবং সত্য সংবাদ পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় অন্তরায় যে বিষয়টি সবচেয়ে সে বিষয়টা নিয়ে হলো যে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যে শাসিত হয় বা বাংলাদেশের গণতন্ত্রর মূল্যবোধেই এদেশ পরিচালিত হয়। তো গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো যে মানুষের স্বাধীন মতামত এবং মানুষের কল্যাণ এবং মানুষের জনগণের কল্যাণের জন্য জনগণের প্রতিনিধিত্ব করাকেই আমরা গণতন্ত্র বলতে সহজ ভাষায় বুঝি। ডেমোক্রেসি পৃথিবীর অনেক দেশই আছে, সেখানে আপনার রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, কতক দেশের স্বৈরাচারতন্ত্রও আছে। তো বাংলাদেশে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাধীনতার 53 বছরেও এই গণতন্ত্রের অর্থটা কি আমরা প্রকৃতইভাবে বুঝতে সক্ষম হয়েছি? আমরা কি গণতন্ত্র বলতে গেলে যে জিনিসটা বুঝি, বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার মাধ্যমে কি আসলেও গণতন্ত্র আছে? এই প্রশ্নটার উত্তরের জন্যই আজকে আমরা খুঁজব বাংলাদেশের গণতন্ত্র। তো বাংলাদেশকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই যে প্রজাতন্ত্র, এই জনগণের ম্যান্ডেট এবং জনগণের মতামতের ভিত্তিতেই যে রাষ্ট্রটা তার চলাচল করে, রাষ্ট্রের সাংবিধানিক সকল ক্ষেত্রে জনগণের মতামতকে যে প্রাধান্য দেয় তাকেই গণতন্ত্র বলা হয়। তো গণতন্ত্র বলতে গেলে আমাদের এই দেশে আমরা যে দলগুলোর থেকে আচরণ পাই সেটা হলো বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়, তারপরে বাংলাদেশে বৃহত্তর দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও এর নাম ছিল, পূর্বের নাম ছিল যখন প্রতিষ্ঠা হয়, যে আওয়ামী মুসলিম লীগ ছিল। তো পরবর্তীতে তাদের দলের যে কোনো একটা কারণেই হোক বা কই উদ্দেশ্যে, সেটা আলোচনা করব না, পরে আওয়ামী লীগ মুসলিম শব্দ বাদ দিয়ে এই আওয়ামী লীগ নামে দল গঠন করা হয়। তো সেই দল থেকেও আমরা দেখেছি যে গণতন্ত্রের যে বিধান, আওয়ামী লীগ, জামাত ইসলামী, বিএনপি যদিও স্বাধীনতার পরে 1977 সালে প্রতিষ্ঠা হয়, তো তারপরেও বড় দলের মধ্যে বিএনপিও আছে যারা বারবার ক্ষমতায় গিয়েছেন। তারপরে আছে এরশাদ জাতীয় পার্টি। তো এই যে চারটা দল, এই চারটা দলের গণতান্ত্রিক যে শব্দটা আছে, সেই শব্দটা কি আদৌ কোনো দল গণতন্ত্রের পরিচর্যা করে? যদি করত, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো কি, যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা দলই এ বাংলাদেশে সরকার পরিচালনা করেছে এবং এই তিনটা দলের মধ্যেই গণতন্ত্র নাই। এই দলের মধ্যে গণতন্ত্র নাই একথা আমার আজকে বলতে হলো অত্যন্ত কষ্টসাধ্যভাবে। বঙ্গবন্ধু সাহেব যদিও তার তৎকালীন আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি, তো আওয়ামী লীগের নেতা তো শুধু বঙ্গবন্ধুই ছিলেন না, তার দলে আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, তার দলে তো আরও অন্যান্য নেতা উপস্থিত আছিল বা এখনও যারা আওয়ামী লীগ করেন
তাদের মধ্যে অনেক সুনামধন্য লোক আছে, যেমন জাতীয় চার নেতা যে বলা হয়। তারপরে আপনার গেল পরবর্তীতে এসে আমার জানা মতে যে স্বচ্ছক অনেক নেতা দেখেছি আমি, যেমন সৈয়দ আশরাফ সাহেব, সৈয়দ আশরাফ, আব্দুর রাজ্জাক সাহেব, এই লোকগুলো যে কি দলের কখনোই শীর্ষে অবস্থান করার মতো যোগ্যতা সম্পন্ন লোক ছিলেন না। আমির বা নেতা, দলের নেতা হতে হলে, আমির হতে হলে যে যোগ্যতাটা থাকা দরকার, সেই যোগ্যতা কি আওয়ামী লীগের অন্য কারো নেই? বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে তার মেয়ে হাসিনারই শুধু সে যোগ্যতা আছে? তো তাদের দলেই তো গণতন্ত্র নেই। যদি থাকতো তাহলে হাসিনার চাইতে অনেক যোগ্য এবং ভালো লোক কিন্তু আওয়ামী লীগে আছে, যারা আওয়ামী লীগ করে গেছেন সারা জীবন, কিন্তু কোনোদিন সেই পদের, সেই দলের আমির নির্বাচিত হননি বা ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। আসি বিএনপির কথা। বিএনপিতে আমার যে দেখা মতে বিএনপি জিয়াউর রহমান একটা ভালো লোক ছিল, ভালো লিডারশিপ ছিল। তারপরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া এসে দলের প্রধান হলো। কেন হলো? এই বিএনপির মধ্যে কি যোগ্যতা সম্পন্ন খালেদার চাইতে ভালো কোনো লোক ছিল না? ছিল। আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত যে 53টি বছরে যতগুলো অর্থমন্ত্রী ছিল, তার মধ্যে এখন পর্যন্ত 1 নম্বরে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমান, সেটা কিন্তু বিএনপির। এবং সে এত ট্যালেন্টফুল লোক ছিল যে তার সমকক্ষ এখন পর্যন্ত আমার মনে হয় যে জিয়ার পরে তার সমকক্ষ এখন পর্যন্ত তারেক রহমানও হতে পারেনি। তাহলে সেই দলে কি গণতন্ত্র আছে? বা বিএনপির এই যে জিয়াউর রহমান মারা যাওয়ার পর বেগম খালেদা জিয়া আসলেন সরকার, দলের প্রধান, তারপরে এখন কি তারেক রহমান তার প্রধান, তারপরে হবে তারেক রহমানের মেয়ে, তারপরে হবে তার লাতি, তারপরে এই যে একটা, তাদের নিজের দলেই কোনো গণতন্ত্র নাই। কেননা তাদের যে আমির নির্বাচিত হয় সেখানেই কোনো ভোটের মাধ্যমে হয় না, ইলেকশনে হয় না, কোনো মতামতের ভিত্তিতে হয় না, পরিবারতন্ত্র, পরিবার থেকে মানে রাজতন্ত্র, পরিবারতন্ত্র এইসব বিদ্যমান, কিন্তু গণতন্ত্র বলতে তাদের দলের নেই। ঠিক তদ্রূপ জাতীয় পার্টি, জাতীয় পার্টির বেলাও ওই একই ব্যাপার। চলুন আমার এক বোন কি বলে বিদেশ থেকে, আমরা সে বিষয়ে একটু মতামত শুনি। বিষয়টা যদি এভাবে তুলি যে আমির নির্বাচন, জামায়াত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ এরা কিভাবে তাদের পার্টি চিফ নির্বাচন করে, আমির নির্বাচন করে, জামায়াত ইসলাম কিভাবে করে এবং অন্যরা কিভাবে করে। দেখেন, জামায়াত ইসলাম দে অনলি কাম থ্রু দা যোগ্যতা, তাদের পাণ্ডিত্য, লেখাপড়া। মানে যেই ব্যক্তি জামায়াত ইসলাম পরীক্ষিত নেতা, তার লেখাপড়া আছে, তার কোয়ালিটি আছে, তার লিডিং ক্যাপাসিটি আছে, মানে লিডারশিপ আছে। The person who becomes the Jamaat Amir, he has to come to a very system that is very experimental. পরীক্ষা দিতে দিতে তারপরে সে টপে যাবে। প্রমাণ করতে হবে he can become the Amir, the main party leader. কিন্তু শুরু করতে হবে একদম বটম থেকে আপ, 0 থেকে একদম 100। তো আপনারা শুনলেন যে এই যে আমার একজন সাংবাদিক আমাদের মিনাফারা আপার মুখ থেকে আপনারা শুনলেন যে গণতন্ত্র এমন একটা জিনিস, যে গণতন্ত্র যদি আপনার দলে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে প্রতিষ্ঠা না হয়, তাহলে সেই সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তিগুলো তার অপদার্থই থেকে যায়। যদি আপনার যোগ্য লোককে যোগ্য দায়িত্বে না দিয়ে যখন অন্য কাউকে ক্ষমতা বলে, পাওয়ার বলে, জন্মসূত্রে দলীয় চাপে যখন আপনারা কাউকে অযোগ্য লোককে যখন যোগ্যের আসনে বসাবেন, তখন কিন্তু সেই
দলটা হোক বা সেই জিনিসটা আস্তে 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 বিলুপ্তির পথে চলে যায়। তো আমরা সেই জিনিসটাতে দেখলাম যে বাংলাদেশে গণতন্ত্রের পিছনে এবং বাংলাদেশের সবচেয়ে আদর্শিক এবং গণতন্ত্রমুখী একটি দল আছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। যে জামাত ইসলামীর দল আমির নির্বাচিত হয় জনগণের, মানে জামাত ইসলামের যে সদস্য আছে, রুকনিয়াত আছে, দায়িত্বে আছে, তাদের ভোটের ভিত্তিতে। এখানে যে গোলাম আজম মারা গেছে, গোলাম আজম মারা গেছে বলেই তার ছেলে যে এই দলের আমির হবে, তারপরে নিজামী সাহেব মারা গেছে, তারপরে যে নিজামীর ছেলে আমির হবে, এখানে সেই কোনো ব্যবস্থা নাই। যার কারণে একটা জিনিস স্পষ্ট হয়েছেন, সেখানে লেখাপড়া করে মেধার ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের স্মার্টলি কথাবার্তার ভিত্তিতে, তাদের সমাজে তার চরিত্র ভিত্তিতে এই আমিরটা নির্বাচিত হয়। যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের সকল দলের চেয়ে সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে শিক্ষিত দল হিসেবে এবং জ্ঞানী গুণী মানুষের দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন আপনারা দেখেন যে জামাত ইসলামের যে আমির নির্বাচিত হয়েছেন বর্তমান ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান তার এডুকেশন, তার হায়ার এডুকেশন, তার মেধা, তার প্রজ্ঞা, তার বাচনভঙ্গি, সে একদম স্মার্ট। এবং এই লিডারটাকে তৈরি করতে জামাত ইসলামকে কত কাঠখড়া পোড়াতে হয়েছে। যে আসলেও ডক্টর শফিকুর রহমানের বাপের নাম কি আপনারা বলতে পারবেন? বাংলাদেশের প্রায় শুধুমাত্র 2-4 জন ছাড়া বা খুবই অর এলাকার লোক ছাড়া এখন পর্যন্ত মানে 16 কোটি মানুষের মধ্যে 15 কোটি জানে না যে ডক্টর শফিকুর রহমানের পিতার নাম কি, মাতার নাম কি। তো এই যে তৃণমূল থেকে যে জনগণের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে, মেধার ভিত্তিতে তার দলের লোকের প্রত্যক্ষ ভোটে যে নির্বাচিত হয়, সেটাকেই প্রকৃত গণতন্ত্রমুখী এবং গণতন্ত্রের সুরক্ষা যে একটা দল, সেটাই বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আরও স্মার্ট এবং আরও এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে আমাদেরকে, হ্যাঁ পরিবারতন্ত্র আমি এখানে বলবো না, কেননা যদি তারেক রহমান মেধা এবং যোগ্যতার বলে যদি সে বিএনপির পার্টি থেকে নেতা নির্বাচিত হয়, আমি আয়ুব তাদেরকে ওয়েলকাম জানাবো। যদি শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় যদি তার মেধার ভিত্তিতে এবং তার যোগ্যতার ভিত্তিতে যদি তার দল থেকে সিলেকশন হয়ে এসে ইলেকশিত, মানে ভোটের ভিত্তিতে যদি নির্বাচিত হয়, তাহলে আমি তাদেরকে স্যালুট জানাবো। তবে পরিবারতন্ত্র থেকে আলাদা হয়ে, যে আমি মরলে আমার ছেলে হবে, আমার ছেলে মরলে আমার নাতি হবে, এই পরিবারতন্ত্র বাদ দিয়ে বাংলাদেশ ভবিষ্যতে গণতন্ত্রের দিকে যাবে, এমনটি আশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।